দেশের পরিবেশ রক্ষাকারী সবচেয়ে বড় জায়গা হলো মসজিদ আর মাদ্রাসা। কারণ তারাও মানুষকে একটা মানুষ নামাজ যায়, নামাজ পড়বে, তো তার ভিতরে অন্যরকম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন, আমার ভাই ব্রাদার বা যারাই আমাদের সাথে যুক্ত থাকেন অবশ্যই দেখবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, শেয়ার করবেন বেশি বেশি। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আসলে বর্তমানের রাজনীতিক প্রেক্ষাপট বলেন বা বাংলাদেশের ভবিষ্যৎ যেভাবে গড়াইতেছে তা নিয়ে কিছু আলোচনা করব। আমি জানি হয়তো অনেকজনে ভালো ভাববেন, অনেকজনে খারাপ ভাববেন, অনেকজন অনেক ধরনের কথাই বলবেন, বা আমার এই ভিডিওর কমেন্টে হয়তো অনেকজন আমাকে গাইলমন্দ করবেন। আসলেই বাস্তবতার কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে, বা বাস্তবতার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আসলে ভাই আমাদের বর্তমানে দেখি বা বর্তমানে বুঝি। সোশ্যাল মিডিয়ায় তো যারা কাজ করে তারা আসলেই অনেক ধরনের কথাবার্তাই বলে। ভিউ কামানোর জন্য প্রত্যেকটা সাংবাদিকের ভিডিও টপিকটাই থাকে অন্যরকম। হয়তো আপনি দেখবেন মানে এমন কিছু লেখা দিয়ে উপরে তাদের টাইটেলটা দিয়ে ছাড়ে যে ভিডিওটা আপনি ইচ্ছা না হলো একবার ভিডিওটা অন্তত ক্লিক করে দেখবেন। সেটা আসলে ম্যাক্সিমামটাই তাদের আসলে ভিউ কামানের একটা ব্যবসা বলতে পারেন, বা সেটা তাদের একটা যে কোনোভাবেই হোক, তারা যে কোনোভাবে সেটা ভিউ কামানোর জন্য হোক বা মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্য হোক, এমন একটা টপিক লেখে শুরু করবে। তাদের ভিডিওটা দেখলে আপনি দেখবেন টপিকে একরকম লেখা, দাম্বেল একরকম করা, ভিডিওতে যা দেখবেন আরেক রকম। মানে কি বিরক্ত একটা, কতক্ষণ দেখার পরে আসলে নিজের কাছে বিরক্ত মনে হয় বা বিরক্ত লাগে, এরকম একটা ভিডিও টপিক দিয়ে তারা শুরু করে ভিডিওটা। সেই জন্য বর্তমান যুগে রাজনীতির আসলে প্রেক্ষাপটটা যেটা হয়, একজন একজনের পিছে এমনভাবে লেগে আছে, কি বলবো। আপনি দেখবেন, আমি নাম ধরে কাউকে বললাম না, একজন এক এলাকায় 3জন প্রার্থী বা 4জন প্রার্থী ভিডিও করতে নমিনেশন নিছে, তাদের প্রচারণা চালাইতেছে। একজনের গ্রুপে একজন কাকে 500 টাকা দিছে, এটা প্রকাশ করে আরো 300 লোক এক জায়গায় সাজায়া এটা প্রকাশ করতেছে যে অমুকেরে 500 টাকা দিছে, অমুকে এই 3000 লোকের 500 টাকা করে দিয়ে গেছে অমুক মার্কায় ভোট দেওয়ার জন্য। আর এইটা সাংবাদিকরা করতেছে কি, যেই দলের নামই বলুক না কেন, সেটা যেই কোনো দলই হোক, আমি কারো নাম বা কারো নাম ধরে বলবো না, যেই কোনো দলই হোক না কেন, সাংবাদিকরা এটারে সুন্দর করে টাইটেল দিতে আছে, টাকার বস্তা নিয়ে হাজির অমুক নেতা এলাকায় ভোট কিনতেছে। আসলে বিষয়টা হাস্যকর যদিও, কিন্তু এটাই বাস্তব, এটাই ঘটে। আবার দেখবেন সেম তার বিপরীত পার্টি কোনো জায়গায় একটা মিছিল মিটিংয়ের জন্য কিছু লোককে কিছু টাকা দিছে, যে মিছিল মিটিংয়ে আসলে খরচ বাবদ কিছু টাকা নাও, নিয়ে মিছিল মিটিং করার জন্য বা তাদের শোডাউন করার জন্য। আদারওয়াইজ যেই কাজগুলো করার জন্য এখন নেতা কর্মীরা মানে এমপি মন্ত্রী পিছিয়ে পিছিয়ে ঘোরাফেরা করে, এই জাস্ট এগুলা করার জন্য। কোনো এক গ্রুপ আবার সেইটাকে দেখবেন এমন বুঝে সাজাইতেছে যে অমুকে 2-4-5 কোটি টাকা খরচ করে শোডাউন করতে আছে, ভোট কিনতে আছে বা ইয়া করতেছে। বাইরে এখানে দেখি আসলে এমপি মন্ত্রী তারপরের থেকে শুরু করে যারা আছি তারাই আসলে সবচেয়ে বড় খারাপ। কারণ তাদের ভিতরে কোনো কমিটমেন্টের তফাক্কা নাই, বা তারা কি করতেছে তাদের ভিতরে কোনো সেফটি নাই। আপনারা তো যা করতেছেন, মাঠ পর্যায়ে যারা নেতা কর্মী আছে তারা চাচ্ছে আরো বেশি খারাপ। কারণ আপনি কি করতেছেন না করতেছেন, আপনার আশপাশের লোকজনকে একবারে ডোল ডাল ফিটাইয়া তা আবার প্রকাশ করতেছে, সেটা তো যাইতে আছে যাও দেশের। তারপরে আবার মিডিয়া, কি করবো, প্রত্যেকটা ঘরে ঘরে মিডিয়া। মানে একটা লোকও আসলে মিডিয়ায় ভিউ কামানোর জন্য যেই ধরনের বাক্য ওই জায়গায় ইউজ করা দরকার, কিভাবে ইউজ করতে হবে, সেটা তারা একবারে ভালোভাবে ভালো জানে, এমনকি ভালো বোঝে।
কিন্তু ভাই আপনি ভিউ কামানোর জন্য এই কথাগুলো এইভাবে রিপ্রেজেন্ট না করে আপনি অন্যভাবে বলতে তো পারেন, বা আপনার টপিকটা যেভাবে লেখা থাকে আপনার ওইটা টপিকটা যদি ওইভাবে না হয়ে অন্য কোনোভাবে হয়, তাহলে তো মানুষ অন্তত নেগেটিভ অবশ্যই। একজন নেতা পাবলিককে টাকা দিয়ে মিছিল মিটিংয়ে নেওয়া, এটা একদিকে নেগেটিভ, আরেকদিকে আমি ভালো মনে করি। আপনি আপনার কি জন্য কাজ কাম ফালে ওই নেতার পিছিয়ে করবেন? অবশ্যই আপনার কাজ কাম, আপনি একটা দিন কাজ করলে আপনার 1000 টাকা হাজিরা আছে, 1000 টাকা আপনি পারিশ্রমিক পাবেন, তো আপনি শুধু শুধু নেতার পিছিয়ে ঘুরবেন কেন? নেতাই কি আপনাকে খাওয়াবে না আপনাকে পড়াবে? সেটা যদি ঠিক থাকে তাহলে টাকা নেওয়াটাও ঠিক আছে। আর টাকা নিয়ে আপনি যাকে যার পিছে পিছে ঘুরবেন, একটা কথা এটাও ভাবতে হবে, টাকা নিয়ে যার পিছে ঘুরবেন সে নির্বাচিত হলে বা সে কোনো ক্ষমতা পেলে আপনাকে কোনো মূল্যায়ন করবে না, এটাও ভাবতে হবে। কারণ আপনি টাকার কাছে বিক্রি হয়েছেন, আর সে আপনাকে টাকা দিয়ে গোলাম বানাইছে। তার কাজ শেষ আপনাকে সে সরে ফেলবে, বা আপনার কাজ শেষ তাকে আপনার মনে থাকবে না, কারণ আপনি তো টাকা নিয়ে কাজ করছেন। সে পাস হইলো না না হইলো, আপনার যেমন তাকে মূল্য নাই, আপনি টাকার বিনিময়ে তার পিছে ঘুরছেন, তারও সেম আপনার কোনো মূল্য নাই, কারণ সে ভাববো আপনাকে টাকা দিয়ে আপনাকে তার পিছে ঘুরাইছে। তাই ভাই আমরা এই রাজনীতির থেকে বের হয়ে আসি। বর্তমানে জুলাই আন্দোলনের পর থেকে যেইভাবে দেশে আসলে একে অপরকে যেইভাবে কাদা ছড়াছড়ি, মারামারি, কাড়াকাড়ি, হিংসে বিভেদ বা আদার্স বিষয়গুলা নিয়ে আমরা যেইভাবে একজন একজনকে হেনস্থা করতেছি, বা একজন একজনকে যেইভাবে অপমান করতেছি, এটা কোনো মানুষেরই কাম্য ছিল না। বিশেষ করে জুলাই আন্দোলনের পরে আমরা ভাবছি, যারা আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, যারা ভাবছি যে এই বুঝি হয়তো দেশের একটা পরিবেশ সৃষ্টি হলো, বা দেশের পরিবেশটা ফিরে আসলো, আমরা ইনশাআল্লাহ সাধারণ সাধারণ যারা নাগরিক আছি, সাধারণ যারা লোক আছি, তারা চিন্তা করছি এখন হয়তো সাধারণ মানুষের জন্য কেউ রাস্তায় দিয়ে কথা বলবে, সাধারণ মানুষ যদি যে জায়গায় অত্যাচার হয় সেই জায়গায় প্রতিবাদ করার জন্য কিছু কণ্ঠস্বর, নতুন নতুন কিছু আকর্ষণীয় লোক আসবে। ভাই প্রতিবাদ করবে কে? প্রতিবাদ যে করবে সেই তো আগে চুরি করতেছে। প্রতিবাদের বিরুদ্ধে যে দাঁড়াবে সে আগে নিজের পকেট গরম করতেছে। কি বলবো আসলে। আর প্রতিবাদ আজকে করবেন, কালকে আপনি যখন 10 জনের কাছে পরিচিত হবেন, পরশুদিন আর আপনি প্রতিবাদ করা বাদ দিয়ে আপনি আপনার পকেট গরম করার জন্য আপনি নিজে বিক্রি হয়ে আরেকজনের পাওয়ার চারামির জন্য চলে যাবেন। তাহলে এই প্রতিবাদের দরকারটা কি? আপনি মানুষকে, সাধারণ মানুষকে এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে আপনার কি করবো, আপনার মানে ক্যারিয়ার গোছানোর জন্য চেষ্টা করতেছেন। আপনি আজকে প্রতিবাদ করবেন, প্রতিবাদ করে ঠিক আছে, আপনি প্রতিবাদ লাইনেই থাকেন না কেন? আপনি প্রতিবাদ করবেন। আমি এনসিবির কিছু কথা বলবো, এটা আমি জানি না কয়জনে ভালো ভাববে কয়জনে খারাপ ভাববে। এনসিবি জুলাই আন্দোলনের পরে খুব প্রতিবাদ করে খুব লাইটে আইছে, সাধারণ মানুষের অনেক ভালোবাসা পাইছেন। আর ভাই আপনারা ওই ফটটা নিয়েই থাকেন না, আপনারা দেশের ভিতরে এমন একটা গঠনতন্ত্র করেন যেটা যেই কোনো সরকার আসবে, আমরা ওই সরকার কোনো খারাপ কাজ করলে আমরা প্রতিবাদ করব, এই সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণ নিয়ে আমরা মাঠে নামবো। আপনারা গেছেন রাজনীতিতে, মানে আপনারা টাকার বস্তা দেখছেন ওই জায়গায়, রাজনীতিতে জড়িয়ে গেছেন। আপনারা দেখছেন এই রাজনৈতিক পাওয়ার, বাড়ি গাড়ির অর্থ সম্পদ খুব দ্রুত ইনকাম করা যায়, টাকা পয়সা আইনা আমার প্রভাবশালী আত্মীয় স্বজন সবাই প্রভাবশালী মানান যায়। আপনারা গেছেন কেন রাজনীতিতে? ভাই সবারই পেট নীতি বাদ দিয়া, রাজনীতি বাদ দিয়া যদি আপনি আপনার লাইনে থাকতেন, জুলাই আন্দোলনের পরে যারা কি বলবো, মানে যারা এই ছাত্র সমাজ থেকে কিছু কিছু যারা যারা বিশেষ করিয়া নেতাকর্মী বের হয়েছে, বা যারা যারা জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের খবর আজ পর্যন্ত আপনারা কয়জনে রাখছেন? একমাত্র 2-1 জন হাতে গোনা আছে যে অন্তত কিছুটা সময় হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জুলাই আন্দোলনে যাদের বাপ মা শহীদ হয়েছে, যারা স্টুডেন্টগুলো শহীদ হয়েছে, তাদের খোঁজ খবর বা 2-1টা মুখ দিয়ে কথা বলে। আর 90% একটাই তো মানে জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে, কয়জন মারা গেছে, কেটা গুলি খেয়ে আছে, কার হাত পাও নাই, এটাই জানে না। অথচ তারা এক একজনে দাবি করতেছে জুলাইয়ের সময় আমরা ওই করছি, এই করছি, আমরা এই কোটার বিরোধে আন্দোলন করছি। কোটার বিরোধে আমার এই 2-3 দিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, আমি জানি না ছেলেটা সংসদ ভবনের সামনেই মনে সম্ভবত ভিডিও করছিল। সে 2টা প্রশ্ন করছিল যে কোটার থেকে যদি, কোটার জন্য যদি ছাত্র আন্দোলন করে, কোটা আন্দোলনের জন্য যদি ছাত্র আন্দোলন করিয়া এই এত কিছু সরকার পতন বা আদার্স এত কিছু করতে পারে বা এত কিছু হয়,
তাহলে আজকে যে সমস্ত সুযোগগুলা পাইতেছে বিভিন্ন নেতাকর্মীরা বা এই এনসিপির কিছু লোকজন, তাহলে তারা কোন কোটায় পাইতেছে? বা কিছু কিছু জায়গায় তারা নির্দলীয়ভাবে নির্বাচিত হইতেছে, সেটা কোন কোটার থেকে হইতেছে? তার কথাগুলো রাইট ছিল যে যদি যেই কোটার জন্য, যদি জুলাই 1971 সালের যুদ্ধের কোটার জন্য মুক্তিযোদ্ধাদের নাতি পুতি আত্মীয় স্বজন যদি কোটা বাতিল হয়, অবশ্যই রাইট কথা। তারা যেই সময় মুক্তিযুদ্ধ তাদের এককালীন খেয়ে গেছে বা দুইকালীন তাদের জন্ম হয়েছে, অবশ্যই সেটা একটা গ্যারান্টিড কথা যে তাদের নাতি পুতি এই তামাকি তো শেষ, ওকে, তারপরে তো আর লাগে না। তাদের ছেলে মেয়ে খাইছে, তাদের নাতিরা খাইছে, ওকে ফাইন। তারপরে যদি তার আজীবন তার গোষ্ঠীর সব লতা লঙ্গুর ছড়াইতে ছড়াইতে যদি সারা দেশের সবাই হেরাই খায়, তাহলে বাকি সাধারণ মানুষ করবো নাকি? তারা তো বাংলাদেশে বসবাস করে বা পৃথিবীতে বসবাস করে। এখন সেম কাহিনী যদি জুলাই আন্দোলনকারীর যারা কোটাতে ছিল বা যারা আন্দোলন করছে কোটার বিরুদ্ধে, তাদের যদি জুলাই আন্দোলনের এই গণ উত্থানের অবস্থা নিয়ে তাদের নাতি পুতি তাদের ভাই বেরাদার বিভিন্ন কোটাতে চাকরি বাকরি পায় বা বিভিন্ন জায়গায় মন্ত্রী লেভেল বা এমপিদের কাছে বিভিন্ন সুপারিশ পায়, তাহলে ভাই আপনারা তো কোটা আন্দোলন করছেন, এই কোটাই ধরে রাখছেন, মানে আপনাদের আত্মীয় স্বজনরা এই কোটাই ব্যবহার করতেছে। তাই কিছু কথা আসলে মাথায় নিলে রাজনীতিক প্রেক্ষাপট এটা যদিও খারাপ, যে আমরা রাজনীতির সাথে জড়িত না, রাজনীতি করি না, বা আমি রাজনীতি করার কে, আমি বলার কে? ভাই আমি তো দেশের নাগরিক। সেটাই বলতেছি, আপনি যেটার জন্য আজকে আপনাকে হিরো মানাইছে, আপনি আবার সেটা আপনি নিজে একলাই ভোগ করবেন বা নিজেই আপনার নিজের ক্রেডিট নেবেন, তাহলে আপনাকে যারা হিরো মানাইছে তারা কি দোষ করছিল? আপনার পিছে আপনি তো 2-4 জন, লক্ষ লক্ষ মানুষ যারা, কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমে আন্দোলন করছে, তারা কি, তাদের কি সবার কি আপনি বিন্দু পরিমাণ পর্যন্ত উপকার করতে পারছেন? যারা এই হাজার হাজার মানুষ যারা হাত পাও বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কি খবর নিচ্ছেন ঠিক মতো? তারা কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে আসে? আপনারা আজকে 2-4 10 জন 20 জন একবারে বাংলাদেশ স্বাধীন করে নিয়েছেন, আর বাকি সবাই কি বসে বসে আঙ্গুল ছুঁইছে? যারা রাস্তায় বের হয়েছে, আপনারা 20 জন, আমরা 1000 জন নামে রাস্তায় আন্দোলন করতেন, যে 1000 জন উল্লেখযোগ্য আছেন, দেখতাম কিভাবে আপনারা দেশ শাসন করেন বা কিভাবে দেশ করছিলেন, উদ্ধার করতেন। দেশ উদ্ধার করছে মিনিমাম 2 কোটি মানুষ রাস্তায় নেমে তাদের হাত পা হারাইছে, মায়ের খেয়েছে, রাস্তায় পড়ে ছিল, আর আপনারা তার সুযোগ দিতেছেন মাত্র 2-500 মানুষ। কেন ভাই? বাকি 2 কোটি মানুষের 95 লাখ, এই 1,95,000 বা 1,99,000 মানুষ কি বাদ? 99 লাখ কি মানুষ বাদ? তারা কি কোনো আন্দোলন করে নেয়? তারা কি তার সাথে জড়িত হয় নাই? আপনারা আজকে এখানে গেলে জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা 5 জন, এখানে গেলে 10 জন, এখানে গেলে 10 জন, আর এক এলাকার থেকে তো মিনিমাম 500 থেকে 1000 মানুষ নামছে, তো 10 জন জুলাই আন্দোলনের শহীদের এই কৃতিত্ব পাইব কি জন্য? হলো কি বলবো, কথাগুলা বলতে গেলে ভিতর থেকে রাগ উঠতে আসে, বা কিছু কথা আসলে শুনলো। আপনারা ঠিক আছে, যারা লাইট ফর্মে ছিলেন বা যারা সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন, ওকে ফাইন, তারা ভালো কিছু করেন, কিন্তু তারাও তো এমন দেখতেছি বিভিন্ন জায়গায় রাজনীতিতে জড়িত হইয়া, আজকে আপনার দল ক্ষমতায় গেলে ভালো, যদি না যায় কালকে আপনি আবার আরেকজনের পিছনে লাগবেন। তার মানে কি, আপনি আর আপনার লিগেল কথাতে থাকবেন না, আপনি দেশে চিন্তা করবেন না, তখন আপনি বিরোধী দল হিসেবে রাজনীতি চিন্তা করবেন। আপনি যদি রাজনীতিতে না যাইতেন, আপনারা যদি সবসময় ভালো প্ল্যাটফর্মে থাকতেন বা ভালো জায়গায় থাকতেন, তাহলে হয়তো আমাদের এই সমস্ত কথাগুলো বলা লাগতো না। যদিও এখন নির্বাচনের সময় খুব ঘনিয়ে আসছে, এগুলা বলাটা কতটুকু যুক্তিকর আমিও ঠিক মনে করি না, কিন্তু মনের আক্ষেপ দূর করার জন্য বা মনের থেকে যেগুলো আসে এগুলা প্রকাশ করার জন্যই তো জুলাই আন্দোলন বা স্বাধীন বাংলাদেশ। তাই স্বাধীন বাংলাদেশ হিসাবে আমি আমার মনের ব্যাখ্যা যেভাবে দিতে পারবো, আরেকজনের মতো ব্যাখ্যা দিবে। আপনিও হয়তো আপনার মতো ব্যাখ্যা দিতে পারবেন যে আমি এই করছি সেই জন্য আমি এই জাতীয় রাজনীতি করতেছি, আমি এই করছি আমি এই জন্য তো জুলাই আন্দোলনের শহীদের আমার ভাই, আমি দূরাদূরি করছি, আমি পাড়াবাড়ি গেছি, বা শহীদ আমার কেউ হয় না, কিন্তু আমি আন্দোলনে জড়িত ছিলাম, এই জন্য আমি এই জায়গার সুযোগ সুবিধা ভোগ করতেছি। তাহলে সবাই সুযোগ সুবিধা ভোগ করতে থাকেন, আর দেশ গোল্লায় যাও, দেশ যে জায়গায় মনে হচ্ছে এই জায়গায় যাও। আর আমরা যারা খেটে খাওয়া মানুষ, কাজ কাম করতেছি, আমাদেরকে নিয়ে ভাবার আপনাদের কাছে সময় নাই। কারণ আপনাদের মতো দিনকাল আগাইতেছেন, যারা রাজনীতি করে তাদের মতো তারা দিনকাল চালাইতেছে। যারা রাজনীতির বাইরে আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত।
যারা মোটামুটি পরিবার, মৃদ্ধ পরিবার, যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতে চলতেছে, তারাও চিন্তা করতেছে যোগ্য মূল্যের দাম দিন দিন বেড়ে আকাশ চুঙ্গা হোক, তাতে কইছে আমরা তো ব্যবসা করতেছি, আমরা তো একটা লেভেলে চলবো, 1 টাকা বাড়লে আমরা 1 টাকা বাড়াবো, 2 টাকা বাড়াবো, আমরা চলতেছি দিব্যি। কিন্তু বাইরে খেটে খাওয়া মানুষ যারা কাজ করে, যারা গার্মেন্টস শ্রমিক, তাদেরকে একবার খবর নিয়ে দেখছেন যে তারা কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে পড়ে, তাদের কয় টাকা বেতন, কিভাবে তাদের কামাইটা দিয়ে ফ্যামিলি নিয়ে চলে, কিভাবে চলতেছে, সেটা ভাবার সময় নেই। আপনারা আছেন, আপনাদের ব্যস্ততা, আপনাদের পরিবেশ, আপনাদের শৃঙ্খলা, আপনাদের টাকা পয়সার দরকার, আপনারা এক একজন এক এক রকম নেতা কর্মী, ওই হেই মানে অমুক তমুক, কি বলবো, আপনারা কাদেরকে দিয়ে এই জায়গায় আসছেন, তাদেরকে যদি ভুলা যান, আপনারা আজকে জনগণের পাশে থাকতেন। আপনারা কি জন্য নির্বাচনে গেছেন? আপনারা এমন একটা দল গঠন করেন, এমন একটা গঠনের মতো করেন যে আপনাদের এই জায়গায় একটা থাকবে কি, যে আমরা যেই কোনো সরকার আসুক, এমন একটা আইন পাস করতেন আজকে, যে যেই কোনো সরকার আসুক, যদি সরকার দেশের পরিবেশ নষ্ট করে, দেশের ভাবমূর্তি নষ্ট করে, এই সরকারের জন্য সাধারণ মানুষ না খেয়ে মরে, সাধারণ মানুষ অভাবে থাকে, বা সাধারণ মানুষের কামাই রুজির রাস্তা বন্ধ, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন যারা শ্রমিক আছে তাদের চাকরি বাকরিতে সমস্যা, আমরা ওই সরকারের বিরোধী আন্দোলন গড়ে তুলবো, এমন একটা কমিটি করে আপনারা সারা বাংলাদেশে এমন কমিটি গঠন করে রাখতেন। আপনারা রাজনীতিতে জড়াইছেন, আপনারা রাজনীতিতে জড়াইবেন, আবার আগামীতে আপনাদের যারা সমস্যা হবে, আপনারা যারা এই লুট্টা খাওয়া শুরু করবেন, তাদের বিরুদ্ধে আবার আরো গ্রুপ দাঁড়ায় আবার হেয়ার আবার এই রাজনীতিতে যাইব, মানে যারা একটু প্রতিবাদ শুরু করবো তারাই রাজনীতিতে যাইব। মানে আপনারা কি সিরিয়াল দেখাই গেলেন, যে এই সিরিয়ালটা দেখে গেলাম আমরা, আগামীতে দেশ এইভাবেই দিন বাই দিন ডেভেলপ হবে। মানে রাজনীতিতে লোক ঢুকবে, কিন্তু ভালো লোক না, সব নোংরা লোক ঢুকবে। মানে ঢুকমু আমরা এক টপিক নিয়ে, পরবর্তী টপিক হবে আমাদের রাজনীতি টপিকে আমরা ঢুকে যাবো। মানে আমরা সোশ্যাল মিডিয়ায় বা প্ল্যাটফর্মে একটু মুখ আমাদের চিনা জানা হবে, তখন আমরা রাজনীতিতে ঢুকে যাবো। যদি এইসব চিন্তা করে ঢোকেন, তাহলে ভাই এই তো আমাকে স্থগিত রাখেন, আর মানুষকে শুধু শুধু হয়রানি করেন না। আপনারা এই সমস্ত হয়রানি করিয়ে শুধু শুধু মানুষের ক্ষতি করার দরকার নাই। আপনারা অনেক করছেন দেশের জন্য, সবাই অনেক করছেন, এইবার আল্লাহর হস্তে দেশকে ভালো করার জন্য কিছু করেন। যদি আপনারাও আবার ওই আগের মতো শুরু করেন, আগের মতো খাওয়া খাই শুরু করেন, আগের মতো চিন্তা ভাবনা শুরু করেন, তাহলে সাধারণ মানুষ যেই স্বপ্নটা দেখেছে বা যেই আস্থা আপনাদের উপরে রাখছে, সেটা আসলে মানুষের উপর অনেক অত্যাচার হবে, অন্যায় হবে। তাই প্লিজ ভাই, আপনারা একটু হইলেও ভালো চিন্তা ভাবনা করেন। আমি জানি না, যেহেতু আমি ছোট একটা ইউজার, আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে বা কয়জন লোক দেখবে, কি হবে না হবে, এটা আমি আসলে জানি না। তবে আমার মনের যে ক্ষোভটা, যেই জায়গায় আমি কি বলবো, আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করা আমার কাছে লজ্জা লাগে, কিন্তু আজকে এই কথাগুলো আমি অনেকক্ষণ ধরে খুব জোর গলায় বলতেছি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, দেখতে পারছেন। মানে মনের থেকে আসলে সাহসটা বাইরেছে, যে বর্তমানে যুগটা হইতাছে কি বা কি হইতাছে। আজকে আমরা যদি রাজনীতিতে না যাইয়া, যদি সাধারণ মানুষের কাতারে দাঁড়ায় এই যে দেশে যা হইতাছে এই অন্যায়ের প্রতিবাদগুলো করতেন, তাহলে আপনাদেরকে বাহবা দিত মানুষ, আর আপনাদের পাশে মানুষ দাঁড়াইতো। কিন্তু আপনারা রাজনীতি চলে গেছেন। রাজনীতিতে যারা চলে যায় তাদের কথা শোনার মতো মানুষ এখন এত বোধাই নাই ভাই, মানুষ এত বোধাই না। মানুষ এখন বোঝে, ভালো মন্দ বোঝে, ভালো মন্দ জানে। রাজনীতির বাইরে যদি কেউ যদি আও করে আল লগে আরো 10 জনের আটান দেয়, বা আর সাথে 2 জন আরো যুক্ত হয়, আর রাজনীতিতে হারা মানুষ আপনি ঘুরবেন, রাজনীতি যারা করে তাদের মাধ্যমে এক, সাধারণ মানুষের পাশ থেকে যারা হিরো হয় তাদের মাধ্যমে এক, বা এলাকার ভিতরে যারা ময়মুরব্বী থাকে তাদের মাধ্যমে এক। রাজনীতির মাধ্যম আর যদি সারা পৃথিবীর মাধ্যমে এক হইতো, তাহলে মানুষ রাজনীতি বা রাজনীতির মাধ্যমে হইতো, যদি সেই রাজনীতিটা দেশ পরিচালনা অনুযায়ী বা আমাদের দেশের কালচার অনুযায়ী বা মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের দেশ যেইভাবে রিপ্রেজেন্ট করা উচিত সেইভাবে সব কিছু মিলিয়ে যদি পরিপূর্ণ হইতো, তাহলে ঠিক ছিল। আজকে জামাত বলেন, বিএনপি বলেন, এই খেলাফত মজলিস, হাত পাকা বলতে জাতীয় যতগুলা দল আছে বাংলাদেশে, প্রত্যেকটা দলই মুখে হইলো মুসলিম, অন্তর হইলো তার যার ব্যক্তিগত মানে ব্যক্তিগত ব্যাপারটা। মুখে এক একজনে প্রকাশ করে আমরা ইসলামিক দল, বিএনপি বলে আমরা ওই বাংলাদেশের ওই হেই আমরা এই দল, হাত পাকা বলবো আমরা ইসলামিক দল, এ বলবে। আরে সবাই ইসলামিক দল, কয়জনে দাঁড়ায় রাস্তার ভিতরে সাধারণ জনগণের যারা না খেয়েছে তাদের খবর রাখছেন, বা কত মানুষ আছে। তাহলে এত মানুষ তো আপনারা এত টাকা পয়সা দিয়ে খরচা করতে পারেন, এত করতে পারেন, রাস্তায় এত মানুষ ভাই না খেয়ে মরে কেন?
রাস্তায় মানুষ চাকরির জন্য একটা ইমাম সাহেব, আপনারা ইসলামিক দল, ওকে আমি মানলাম, আপনারা ইসলামিক দল, হাজার হাজার মানুষ কোরআনে হাফেজ, ভালো ভালো হাফেজ, ভালো ভালো ইয়া করে 3,000 টাকা 4,000 টাকা মসজিদে বেতন থিয়া ফ্যামিলি চালাইতে পারে না, তার জন্য রিক্সা চালায়। এই খবরটা কবে রাখছেন আপনারা? একজন হাফেজ সাহেব, একজন মসজিদের ইমাম মরজিম যদি 3,000 4,000 টাকা বেতন হয়, আর সে যদি রাস্তায় রিক্সা চালায়, তার জীবন কাটান লাগে, রাস্তায় মাটি কেটে যদি তার ফ্যামিলি চালান লাগে, তাহলে আপনার কিসের ইসলামিক দল? আপনার ইসলামিক দল কি জন্য? আপনার আরে ইসলামিক অন্য সাবজেক্টের লোক বাদ দেন না, আপনারা যারা কোরআন লাইনে, যারা মাদ্রাসা লাইনে, কওমি লাইনে, আলিয়া লাইনে, যেই কোনো লাইনে যারা দিনের পিছনে পড়ালেখা করিয়া মুসলিম একটা পরিপূর্ণ মুসলমানের মতো জীবনযাপন করতেছে, তাদের খোঁজটা যদি আপনারা না রাখতারেন, আপনারা আবার মুসলিম রাষ্ট্র, মুসলিম দল, এই দল এই দল প্রকাশ্যে একবারে গলা ফাটিয়ে কথা বলতেছেন। শরীরের ভিতরে আসলে রাগ উঠতে দিতেছে, কি বলবো। যদি মুসলিম দল হন তাহলে ভাই এই কাজটা আগে করেন, যেই কাজটা সমাজ বিরোধী না, সামাজিক। ওকে, বাংলাদেশের 20 কোটি মানুষকে সমস্যা সমাধান করার মতো দল আপনারা না, বা আপনারা পারবেন না। সারা দেশের মানুষ মিললেও যদি চেষ্টা করে, তাও 20 কোটি মানুষের সমাধান একসাথে চেষ্টা, কারণ আমি নিজে সমাধান আরেকজনের চেষ্টা করবো, আমার নিজের ভিতরে আরেক সমস্যা দাঁড়াইবে। অন্তত যারা ইসলামিক দল পরিচয় দেন, এবার ভোটে কি হবে উপর আল্লাহ ভালো জানে, বা কি হোক না হোক সেটা আপনাদের চিন্তা ভাবনা। আমরা সাধারণ জনগণ হিসেবে চিন্তা করবো, দেশ যে ভালো চালাবে তাকে নিয়ে আমরা খুশি থাকবো। কিন্তু তাদের কাছে এই বিনীত অনুরোধ, আমাদের মতো খেটে খাওয়া মানুষ আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা ইসলামিক দল, বাংলাদেশের ইসলামিক আইন অনুযায়ী যেই দলগুলা চলতেছেন, ইসলামিক অনুযায়ী যেটা ভাবতেছেন, যারা দাবি করতেছেন, তাদের কাছে একটা দাবি থাকবে, আপনারা মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিব, বা যারা মাদ্রাসার লাইনে পড়ালেখা করিয়া ছোটোখাটো মাদ্রাসা চালাইতেছে, মাদ্রাসার বিভিন্ন কাজকাম করতেছে, তাদেরকে নিয়ে এমন একটা কিছু তৈরি করেন যে একটা ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে যেমন তার ফ্যামিলি নিয়ে চলতে পারে, একটা মুয়াজ্জিম সাহেব সে যেমন মসজিদে আজান দিয়ে মসজিদের খেজমত করে তার ফ্যামিলি নিয়ে চলতে পারে, একটা খতিব সাহেব একটা মসজিদে ইমাম জুমা পড়ায়, আরেক মসজিদে হয়তো উক্তিয়া নামাজ পড়ায়, সেও যেমন তার মতো চলতে পারে, একটা মাদ্রাসা শিক্ষক যে কিনা যার মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট কোরআন পড়তেছে, হাজার হাজার মানুষ আলেম হইতেছে, সেও যেমন তার ফ্যামিলি নিয়ে অন্তত চলতে পারে। যেগুলা ভালো মাদ্রাসাগুলো তো আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আপনারা শতকরা 100টার ভিতরে শতকে আপনার 20টা মাদ্রাসা হয়তো একটু নিম্ন পরিবেশের বা একটু লো কোয়ালিটির, বাকি মাদ্রাসাগুলো কিন্তু ভালো, ওগুলা আপনাদের খবর লওয়া লাগবে না। বাকি মাদ্রাসাগুলা খুব হাই কোয়ালিটির মাদ্রাসা, অনেক বেতন পায় তারা, অনেক ভালোভাবে চলাফেরা করে। যেগুলা একটু লো কোয়ালিটির বা যেগুলা একটু মোটামুটি পর্যায়ের আছে, যাদেরকে দেয়া দেয় 10,000 টাকা বেতন পায়, তার ফ্যামিলি নিয়ে চলতে তার 15,000 টাকা লাগে, ওই জিনিসগুলোর ভিতরে আপনারা একটু ফোকাস দেন। বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে তাদেরকে পার্ট টাইম জব করার সুযোগ করে দেন, বা আপনারা তাদের মাধ্যমে প্রতি মাসে মাসে কিছু একটা বাৎসরিক আয়ের একটা ব্যবস্থা করে দেন, যে এইভাবে একটা সংস্থার থেকে একটা কিছু আসবে, বা ইসলামিক কোনো একটা ফাউন্ডেশন থেকে কিছু টাকা আসবে, তাহলে এই যে জিনিসগুলা এগুলা ঠিক হবে। আইসা যখন ইসলামিক দল বলবেন, ইসলামিক স্বাধীনতা বলবেন, অথচ একটা মসজিদের ইমাম সাহেব বেতন পাইবে 3,000 টাকা, সে না চলতে পারলে সে জায়গা করবে রিক্সা চালাইবে, সে না চলতে পারলে আরেকজনের বাসায় টিউশন করতে হবে, করতে হবে। এগুলা বাদ দিয়ে যদি ইসলামিক দল যদি ভাবেন, দেশের ভালো যদি ভাবেন, আগে এই ইসলামটা কায়েম করেন, ইমাম সাহেবরে ঠিক রাখেন, মুয়াজ্জিম সাহেবরে ঠিক রাখেন, মাদ্রাসার লেভেলে যারা পড়ালেখা করে, মুক্তব পড়ায় যারা, তাদেরকে একটু খোঁজ খবর নেন, তাদের পরিবারের সাথে আপনারা একটু মিশেন। ইনশাল্লাহ আপনারা দেশ বোর্ডে নির্বাচিত হয়ে দেশ শাসন করা লাগবে না, আপনারা এমনিতেই মানুষের মনে থেকে দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। নির্বাচিত সরকার হয়ে আপনারা সংসদে যা শাসন কথা বলা লাগবে না, আপনাদের কথা শোনার জন্য পাবলিক মাঠে বসে আপনাদের কথা শুনবে, সংসদে না। সংসদে কি বলবেন তার থেকে বেশি মানুষ এই জায়গার থেকে ফোকাস দিবে। আপনারা যেই জায়গায় মসজিদে একজন ইমাম সাহেব দাঁড়িয়ে যখন কথা বলবে যে হ্যাঁ আমরা ইসলামিক দলের সাথে জড়িত, ইসলামিক দল আমাদেরকে এইটা করে, ইসলামিক দল ইসলামের পথগুলো এইভাবে ক্লিয়ার করে, ইসলামিক মানুষ শরীয়ত মোতাবেক যারা চলাফেরা করে তাদেরকে এইভাবে চালাইতেছে, তাদেরকে এইভাবে চালিয়ে নিতেছে। আমরা যখন বাসার থেকে বের হয়ে দেখবো একজন ইমাম সাহেব এক জায়গায় 5 ওয়াক্ত রোজা নামাজ করে, নিজে এক জায়গায় মসজিদে মুয়াজ্জিমি করে, এক জায়গায় নামাজ পড়ায়, সে রিক্সা চালায়, সে একটা টুকিটাকি কাজ করে,
তখন ভাই বিশেষ করে বর্তমান যুগের যেই পরিমাণে আয় ব্যয় বা যেই খরচ, ওইটা যখন ম্যাটার করতে যায় তখন চিন্তা করে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়ায়া হাফেজ মানায়া আলেম মানায়া হয়তো উপর আল্লাহর কাছে আমি কিন্তু দুনিয়ায় বেঁচে থাকার জন্য কি করছি, আমার ছেলে তো দুনিয়ায় বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে, বা আমি আমার ছেলে কেমনে খাবে কেমনে পড়বে, মানুষের মনের থেকে বা এই চিন্তাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা শুধু এই ব্যাপারটা মাথায় নেন যে হ্যাঁ আমরা ইসলামিক দল, আমরা প্রত্যেকটা ইমাম মরজিম খতিব বা প্রত্যেকটা লোকের সাথে ভালো ব্যবহার করবো, প্রত্যেকটা লোকের চলার মতো। এ টু জেড সব সমস্যা সমাধান করতে পারবেন না, মানুষের যত দিবেন তত সমস্যা থাকবে, চাহিদার কোনো শেষ নেই বিন্দু পরিমাণ। ঢাকা শহরের ভিতরে যারা আছে তাদেরও আশা করি মোটামুটি একটা ইনকামের রাস্তা আছে, একটা মসজিমের বেতন মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা, তারা বিভিন্ন ফেসিলিটি পায়। যারা গ্রাম অঞ্চলে এমন এমন খতিব, আমার এমন এমন মসজিম এমন এমন ইমাম সাহেব আছে যারা 5 থেকে 6 হাজার টাকা 8 হাজার টাকা বেতন পায়। তার ফ্যামিলি নিয়ে আসলে কি করব, আমরা এক সপ্তাহে 8 হাজার টাকার বাজার করে ফেলাই, আর তার ফ্যামিলি নিয়ে যদি সারা মাস যদি 8 হাজার টাকার বাজার দিয়ে চলা লাগে, তাহলে আসলে চিন্তা করেন সে খাইবে না ছেলে মেয়ে পড়াইবো না কিভাবে, মানে মাথায় কাজ করতেছে না যে আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে বা যারা বিভিন্ন জায়গায় বড় বড় উচ্চ পর্যায়ে যারা আছে তাদের মাথায় কি এটা চিন্তা ভাবনা আসে না? সবাই তো মুসলমান ভাই, নামাজ রোজা করি, দাড়ি দুড়ি টুপি টাপি মাথায় দিয়ে অনেকজন অবিষ্ট টবিশ করে ওই বিভিন্ন অনেক ভালো ভালো সোশ্যাল মিডিয়া এসে বক্তব্য দেয়, কিন্তু বক্তব্য তো দেন, এই জিনিসগুলা ঠিক করেন, এই জিনিসগুলা বাধ্যতামূলকভাবে আইন পাস করেন যে হয় এটা একটা মসজিমের বেতন এত, একটা ইমাম সাহেবের বেতন এত, বা মসজিদ অনুযায়ী একটা অন্তত লিস্ট ইয়া করে দেন যে এই এলাকার মসজিদ মুসল্লি কম, এত বাধ্যতামূলক এত টাকা এই মসজিদে সবাই আয় ব্যয় করবো, এই মসজিদের কমিটির সভাপতি এইভাবে উড়াইবো, বাকি যেটা খরচ বাড়তি লাগবে ওইটা বাইরের থেকে কোনো সরকারিভাবে কোনোভাবে টাকাগুলো আসবে। আপনি হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার প্রশাসন, হাজার হাজার দেশের আইন শৃঙ্খলা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করতেছেন ভাই। আইন শৃঙ্খলা যদি দেশের পরিবেশ রক্ষা করে, দেশের দেশের পরিবেশ রক্ষাকারী সবচেয়ে বড় জায়গা হলো মসজিদ আর মাদ্রাসা, কারণ তারাও মানুষকে একটা মানুষ নামাজ যায়, নামাজ পড়বে, তো তার ভিতরে অন্যরকম একটা চিন্তা আসবে, সে ভালোভাবে চলবে, একজন অন্যায় দেখলে ডাক দিবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে, প্রতিবাদ না করলে অন্যায়কে অন্তত প্রশ্রয় দিবে না, তে অন্যায়কে ক্লিয়ার করবে। তাই এই ব্যাপারগুলা আমরা সবাই যেহেতু এড়িয়ে যাব ইনশাল্লাহ। আর আগামীতে অবশ্যই যারা যারা এইসব ব্যাপার নিয়ে ভাববে তাদেরকে আমরা অবশ্যই সাপোর্ট করব, আর এই কথাগুলো যারা বাস্তবায়ন করবে অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট করব। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমরা এই জিনিসগুলো অন্তত একটা কিছু করি। তাই বাংলাদেশে যদি 10,000 মসজিদও হয়, আমি জানি না এক্স্যাক্টলি কত, 10 থেকে 15 20 হাজার, 50,000 মসজিদও যদি হয়, 50,000 যদি প্রত্যেকটা মসজিদে, তো মানে শহরের মসজিদগুলোর তো আয় ব্যয়ের একটা জায়গা আছে, তাদের অনেক সময় নিচে মার্কেট থাকে, দোকানপাট থাকে, বা ইনকাম করার মতো বড় বড় মাদ্রাসার সাথে যারা জড়িত আছে, ওই মসজিদগুলো বাদ দিয়ে যদি 10,000 মসজিদ, মানে গ্রাম অঞ্চল মিলিয়ে দিলে 20,000 মসজিদ যদি থাকে, যে মসজিদগুলোর আয় সীমিত, মসজিদ ইমাম সাহেবকে চালাইতে পারে না, এরকম একটা লিস্ট করে আপনারা, যেহেতু যারা নেতাকর্মী আছেন বা প্রত্যেকটা জেলায় জেলায় তাদের নেতাকর্মী থাকে, প্রত্যেকটা জেলায় জেলায় আইন প্রশাসনের লোক আছে, এই লিস্টগুলা ধরে ধরে দেখে দেখে যদি আপনারা প্রত্যেকটা মসজিদে মাসিক একটা অনুদান দেন, যে এই মসজিদে মাসিক আমি 20,000 টাকা করে, ওই মসজিদে 10,000 টাকা, এরকম 5,000 10,000 20,000, এমন 10,000 মসজিদে আমি প্রতি মাসে 30 লাখ টাকা 50 লাখ টাকা 1 কোটি টাকা বা 10 কোটি টাকা, আমার প্রতি মাসে 10 কোটি টাকা সরকারি ফান্ডের থেকে, 1-2 কোটি টাকা প্রতি মাসে সরকারি ফান্ডের থেকে বিভিন্ন মসজিদগুলায় অনুদান যাবে, মাদ্রাসাগুলো অনুদান যাবে, যে মাদ্রাসার শিক্ষকগুলা, যে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব 5,000 টাকা বেতন পায়, তার 2,000 3,000 টাকা বেতন বাড়াই দেওয়া হোক, 10,000 টাকা বেতন পায় তার 3,000 টাকা বাড়াই, এরকম করে যে একটা কোনো সিস্টেম করা যায়। সিস্টেম তো সবাই করতেছে, প্রত্যেকটা নেতা কর্মী, প্রত্যেকটা এমপি মন্ত্রী সবাই সিস্টেম করতেছে, এই করতেছে, এই সিস্টেমটা আগে চালু করেন প্লিজ। এই সিস্টেমটা আপনারা চালু করলে ইনশাআল্লাহ আমরা অন্তত আইন প্রশাসনের 90% কাজ কমিয়ে দেব, কারণ মসজিদ থেকে ইমাম সাহেবের মন থেকে, মানে নিঃশ্বাসের থেকে কষ্ট না বের হয়ে সুন্দর কিছু কথা বের হবে,
সুন্দর কিছু আলোচনা বের হবে। আর তার বুকে যে একটা জমা কষ্ট, এটা বের হবে না। কারণ আমি যে আমার ফ্যামিলি নিয়ে একটা কষ্টে আছি, এখানে প্রকাশ করতেছি, কথা বলতেছি, কিন্তু আমার ভিতরে ভিতরে জৈল্লা পুরে সার হয়ে যেতেছে। আমার ফ্যামিলি নিয়ে চলতে পারতেছি না, আমার ছেলে মেয়ে পড়াইতে পারছি না। আজকে আমার ছেলের এইটা, কালকে ওইটা, কালকে এইটা, পরশুদিন এইটা, এগুলার মানে সমাধান করতে পারতাছি না। তখন দেখবেন কি এই কষ্টটা আর ওই ইমাম সাহেবের ভিতরে থাকবে না, ওই মুয়াজ্জিম সাহেবের ভিতরে এই কষ্টটা থাকবে না। তখন সে তার ফোকাস, তার কথাবার্তা, আলোচনা মন থেকে শুরু করবে, ভালোভাবে কইবে। বলার পরে কি হবে, তার থেকে 10 জন মানুষ ভালো কিছু শিখবে, তার থেকে 5 জন মানুষ আল্লাহর পথে আসবে, অন্যায় করা ছাড়িয়ে দিবে, কারো কাছ থেকে জুলুম করা ছাড়িয়ে দিবে, সুদ খাওয়া ছাড়িয়ে দিবে, হারাম খাওয়া ছাড়িয়ে দিবে। বিভিন্ন জায়গার থেকে সে নিজেকে গটিয়ে এনে নিজে হালাল পথে চলার জন্য চেষ্টা করবে। আর যখন প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষ কি, আপনি এক এলাকায় একটা থানার ভিতরে যদি 50টা মসজিদ হয়, একটা থানার ভিতরে 50টা মসজিদে যদি মানুষকে ভালো না করতে, আর একটা থানা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। কারণ ওই এলাকায় 50টা মসজিদে সব মানুষ যায়, আপনার পুলিশ প্রত্যেকটা মানুষের পিছনে যায় বোঝানো সম্ভব না, ভালোভাবে চলার জন্য কওয়া সম্ভব না। একটা মসজিদের ইমাম সাহেব অন্তত সপ্তাহে একদিন হলেও সব মুসল্লি পায়, মাসে একদিন হলেও A to Z সব মানুষের ভিতরে কিছু মানুষ আসে। তাই ওই হুজুরে যেইভাবে বুঝে 10 জন মানুষকে মানুষ করতে পারবো, বা 100 মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে পারবো, ইমাম সাহেব যেইভাবে পৌঁছাইতে পারবো, কোনো থানার থেকে, প্রত্যেকটা থানার থেকে এইভাবে এলাকার মানুষকে ভালোভাবে কিছু বলা বা ভালোভাবে ভালো পথে আনার জন্য, ভালো চলার জন্য কোনোভাবে সম্ভব না। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা আশা করি ইনশাল্লাহ, যদি অনেক লং টাইম কথাগুলো বলে ফেলছি, আসলে মনের সাফা কষ্টগুলো আসলে প্রকাশ করছি। জীবনে হয়তো আমরা জন্মের পর থেকে এই যে রাজনীতিক প্রেক্ষাপটগুলো দেখে আসছি বা এখনো দেখতেছি, জন্মের পর থেকে হয়তো 2টা বিরোধী বড় দল দেখছি, 3টা বড় দল দেখছি, দিন বাই দিন অনেক দল আসতেছে, অনেক দলের নাম মনে হয় কোনো এমপি মন্ত্রী জিজ্ঞেস করলো বাংলাদেশে যেই কটা দল আছে সবগুলো দলের নাম বলতে পারবে না। এখন কোনো মন্ত্রীকে আমি 100% শিওর, কোনো মন্ত্রীরও যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের রাজনীতির দল এখন কয়টা, এমনকি নাম কি কি, আমার মনে হয় নির্বাচন কমিশনারও লিস্ট না দেখে নাম বলতে পারবো না। দিন দিন তো রাজনীতির দল বাড়তেছে, দলের কোনো অভাব নেই। আমার এলাকায় রাজনীতির দল, নেতা, এমপি, এরা কোন সময় কয়জন দাঁড়ায়, কয়জনের এমপি প্রার্থী হয়েছে, কয়জনের তারপরে সিরিয়াল আছে, বা ওই কাউন্সিলর পদ, মেম্বার, চেয়ারম্যান, এই হেই আবি যাবি, এই পদগুলো আমি নিজেই তো জানি না। তাহলে আমার এলাকার খবরটা যদি আমি নিজে না রাখতে পারি, ভাই এলাকার খবরটা শুধু একমাত্র সম্ভব ওই মসজিদগুলো আপনি ঠিক করেন, এগুলা ঠিক করেন। দিন দিন রাজনীতি দল বাড়ে লাভ নাই, জুকারের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবো, সংসদে ভালো মানুষ যাইতে পারবো না, যারা জুকার যায় ঘুরে যাবো। ভালো মানুষে নেওয়ার চেষ্টা করেন, যে রাজনীতি বোঝে, যে ব্যবসায়িক, যে টাকা পয়সা আছে, সে সংসদে যাও, কারণ তার খাওয়ার চাহিদা কমে যাবে। আর যদি আমার মতো অশিক্ষিত, আমার মতো ক্ষুধা পেটে রাইখা যদি আমি সংসদে যাই, তা আগে আমার ফ্যামিলি ক্ষুধা মিটামু, আমার ক্ষুধা মিটামু, আত্মীয় স্বজনের ক্ষুধা মিটামু, হেয়ার পরে বাইসা থাকলে সাধারণ জনগণের চিন্তা করবো। এগুলা বাদ দিয়া যার ভাই আছে, যে রাজনীতি বোঝে, যে 10 জন লোকের সাথে চলতে পারে, সমাজ নিয়ে কথাবার্তা বলতে পারে, ওরকম লোককে সংসদে যাওয়ার চেষ্টা দেন, বা সংসদে যাও, আমরা সবাই সাপোর্ট করব। দিন দিন রাজনীতি দল না বাড়ায়া রাজনীতি দল কমে দেই, 1টা 2টা 3টা 5টা রাজনৈতিক দল থাক, যে 5টার ভিতরে চয়েস করা সম্ভব হবে। কিন্তু 1000 দলের ভিতরে, এই 100 দলের ভিতরে চয়েস করা যায় না। তাকে কোন কারে ভোট দিম সেটা ওই তারপরে মাঝখানে 2-1টা দলের ভিতরেই ঘোরাঘুরি হয়। হাতে গোনা যদি 5টা বা 10টা দল থাকতো, আজকে 10টা দলের ভিতরে আপনি 10 জনের পথ দেখতে পারতেন, 10 জনের ভালো মন্দ দেখতে পারতেন। কিন্তু যখন 100 জন হয়ে যাবে, 100 জনের কি আপনি তাকানোর সুযোগও পাইবেন না, দেখার সুযোগও পাইবেন না। সেই জন্য বলতেছি, ইনশাল্লাহ আমরা যেহেতু মুসলিম রাষ্ট্রে বসবাস করি, সবাই চেষ্টা করবেন, শুধু নামে মুসলিম, আমরা মুসলিম দল, আমরা মুসলমান দল, আমরা ইসলামিক দল, আমরা এই দল এই দল, এগুলা বাদ দিয়ে মুসলমান রাষ্ট্র কিভাবে ভালো চলবো, কিভাবে সবাই ভালো চলবো, খেটে খাওয়া মানুষ কিভাবে 2 বেলা খেতে পারবে, 3 বেলা খেতে পারবে, তার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবে, যারা গার্মেন্টস কর্মী, যারা বিভিন্ন পোশাক কারখানা, বিভিন্ন জায়গায় শ্রমিক আছেন,
তারা কিভাবে ভালো চলতে পারবে, তারা কিভাবে কয় টাকা বেতন ফেলে তার ফ্যামিলি নিয়ে চলে তার ছেলে সন্তানদেরকে মানুষ করতে পারবে, পড়ালেখা করাইতে পারবে, এই চিন্তাগুলো আনি। ওই বেনার লাগে ঘোরার চাইতে আগে নিজেরা ডেভেলপ হই, নিজেরা তাদের এলাকাগুলো গোছাই। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দলীয় নেতাকর্মী আছে, তাদেরকে আমরা বলি যে তোমার এই এলাকাটা কি কি সমস্যা, তুমি এটা সমাধান করবা। প্রয়োজনে কোনো ব্যবসা দেওয়া লাগলে ব্যবসা দিয়ে 10, 15, 20 জন 50 জনের চাকরি দিয়ে দাও, তাও ভালো। চাকরি ইনকাম দিয়ে কিছু কিছু জায়গায় করতে পারো ব্যবসায়ী। আপনারা তো দল বড় বড় একটা দল করতে পারেন, তাহলে প্রত্যেকটা এমপি বা প্রত্যেকটা জেলায় জেলায় তো বিভিন্ন জায়গায় দিয়া অনেক বড় বড় কল কারখানা ইন্ডাস্ট্রি দিয়া আপনারা মানুষের সুযোগ সুবিধা দিতে পারেন, সেটা তো করেন না। যার যার মতো তেতে ধান্দা আছে, যার যার মতো তেতে দেশ চালাইতে আছেন, যার যার মতো তেতে লুটটা বুটটা খাওয়ার ধান্দা আছেন, খালি নামের টাক লাগে ঘুরতেছেন ভাই। সাধারণ মানুষ নিয়ে চিন্তা করেন, আল্লাহ কোনো না কোনোভাবে ইনশাল্লাহ আপনাদের মুখ উজ্জ্বল করবে একদিন। আর যেই কোনো দলই যান, যেই কোনো দলই ক্ষমতায় আসেন না কেন, এমন কিছু করবেন না যে আবার আপনাদেরকে টাইন না হিসড়াইয়া দল থেকে ওই ওই উপরের থেকে আবার নিচে নামে নেওয়া লাগে। নিজের ঐতিহ্য যদি যে ভুলে যায়, সে মানুষের কাতারে পড়ে না, এটা হাদিসে লেখা আছে। আমি নিজে গাছে উঠতে যদি ভুলে যাই যে আমি সিঁড়ি দিয়ে উঠছি, নিশ্চয় সিঁড়ি ছাড়া আমার লাভ দিয়ে উঠতে দেওয়া লাগছে, মই ছাড়াই উঠতে পারছি, তাহলে কিন্তু মই না থাকলে কিন্তু আবার সে নিচে পড়া লাগবে, পুরো মাজার আড্ডিও ভাঙতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি ইনশাল্লাহ, হয়তো অনেকের মনে কষ্ট হবে আমার এই কথাগুলো শুনে, কিন্তু আমার মনটা আজকে অনেক হালকা হয়েছে। প্রকাশ্যে অনেক কথাগুলো বলছি, আমি জানি না আমার যেহেতু আইডি ছোট বা আমি ছোট মানুষ, কতগুলা কথা বলছি, অনেক হয়তো ঠিক, অনেক বেঠিক, ভুলও হইতে পারে। সবার কাছে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আমার কথাগুলা। আর যদি কোনো ভুল বলে থাকি তবে অবশ্যই ক্ষমা করে দিবেন সবাই। আর যারা যারা আমার সাথে একমত, অন্তত সবগুলো কথা না হলে কিছু কথা একমত, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি ইনশাল্লাহ বাকি মানুষকে দেখার জন্য ও মানুষকে সতর্ক হওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।